আজকেও ধরেন যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ নাই, সে তো সামনে ভোট করবে না, সে তো আরেকবার প্রধানমন্ত্রী হতে চায় না। এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট। ডক্টর ইউনূস যেটা চান তা মনে হচ্ছে না তার আচরণে উচ্চারণে, ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করেছে, এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন, এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুনাম ইত্যাদি, আর যে চুরি বাটপারি ডাকাতি লুটপাট এগুলো তো নাই, করেননি তিনি, এখনো করছেন না, কখনো করবেন না। সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান। এটা হলো রিয়েলিটি। এইটাই সঠিক কি বেঠিক এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ। যিনি রাজনীতি জানেন না, তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন, গঠন করতে পারবেন, রাষ্ট্রকে অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না, সেটা আর এক বিতর্ক। আমি সেটা করছি না, কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে। না আর মানে ভাই, আরেকটা আমি হচ্ছে, আমি আমি শুধু প্যাটার্নটা বোঝার জন্য, যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনূস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না, সেহেতু তার পক্ষে অন্য আহ, কিছু করা কঠিন, যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি, যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে, দলের কাছে রাজনীতি করতে হবে। কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না, প্রফেসর ইউনূসের তো অন্য স্বপ্ন, অন্য উদ্দেশ্য, চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের। মনে করছে না মানুষ এটা। আচ্ছা। মানুষ এটা মনে করছে না, কারণ উনি তো ইলেকশনে দাঁড়াবেন না বলে দিয়েছেন, উনি তো পার্টি করছেন না। হুম। নতুন যে পার্টি হয়েছে সেই পার্টির উনি কিছু নন, হুম। তাহলে ওনার সে উদ্দেশ্য নাই। বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন, অনেকের নাম বলতে পারি আমি, এই 3-4 জন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে, তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখাননি যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন। বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে, তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন, স্যার কোথায় দিয়ে আসে, আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম, অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন দেন তার থেকে অনেক বেশি সেটা। অতএব তারা কমফোর্টেবল, এটা বোঝাতে চেয়েছে। মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ, ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না। কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে মনে করে ও আওয়ামী লীগ করে, তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ও বিএনপি করে, তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে, দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে। এইরকম ধারণা প্রতিষ্ঠিত, সেটাই আছে। এবং এই কারণে আমি বলছি, ধরেন আমি আবার, আপনি যে প্রশ্নটা করেছিলেন না, ওটার মধ্যে একটু যাই, যদি এটাতে আবার কথা হয়ে থাকে কেন। জি। আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো না খারাপ, সেই ব্যাপারে 55% মানুষ মনে করছে না আগের চেয়ে ভালো। এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে। কারণ যে দুই একটা নিউজ আসছে, যাই আসে খুবই ফোকাসড হইতে আসছে। আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল, একদম সয়লাভ ছিল, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা। সেই তুলনায় 55-45 মেবি জাস্টিফাইড। আর একটা বিষয় হচ্ছে, তখনকার যে সমস্ত দুর্নীতি, অন্যায়, লুটপাট বা চুরি ডাকাতি হাইজ্যাক এগুলো হতো, অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয়, নেতাদের সাপোর্টে এগুলো হয়। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন, তারা এই ব্যাপারে কোন রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না। পরে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছেন। এই কারণে এরকম হয়েছে যে মানুষ এটা মনে করবে। যেমন ধরেন আর একটা স্টাডি হয়েছে না, আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সংসদ নির্বাচন। প্রথম আলোর একটা সার্ভে বলছে 64% হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তো এখন ওটার ভিত্তিতে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত? মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না। মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না, তারপর ব্যবসা করবো তার জন্য পাই না, আমার আরো যে সমস্ত সোশ্যাল মানে দরকার আছে, সার্টিফিকেশন বা অন্য কিছু, এটা তো পাচ্ছি না, যেহেতু আমার কোনো সরকার কিন্তু নেই। মানে ভাই, আপনার কাছে মনে হয় না যে এইসব জরিপের অনেকখানি হচ্ছে মত মোরল বা ওপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত? কারণ হ্যাঁ, হতে পারে। অনেকে তো এই কথাও বলতেছেন যে পলিটিক্যাল লিডাররা না আসলে বা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা, সেইটা আসলে ঠিক হবে না। সেইটা হম আসলে, হম। কারণ এই সরকার কোনো মতে একটু সময়টা পার করে দিচ্ছে, হয় না, ক্রিজে বল ঠেকাইলাম, ডাক করলাম, সময়টা পার করে দিলাম। মানে মানে ওরকম আমারও মাঝে মাঝে মনে হয়, কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না। কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তারা ইতিমধ্যে তারা 6টা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন, আমি জানি না খালেদ দেখুন আপনি পেয়েছেন কিনা, জি। পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন। পুরা প্রপোজাল আপনি অ্যাগ্রি না করেন, কিন্তু এইটা পুরা জাতিকে, আপনি কল্পনা করেন, পুরা জাতিকে কনস্টিটিউশনের বিতর্কের মধ্যে নামিয়ে দিয়েছে। যারা পার্লামেন্টের মেম্বার তাদের 50% হয়তো কনস্টিটিউশন ঠিক মতো পড়েনি অতীতে। এখন আপনার চায়ের দোকানে পর্যন্ত কনস্টিটিউশন, না, নির্বাচন প্রক্রিয়া। এটা তো একটা মানে আপনার কাছে ঠিক পাঠ মনে হয় কিনা, এটা তো একটা ঠিক মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল এনজিও গুলির থেকে শুরু করে নতুনকার এনজিওর কাজে এগুলা, যে কমিশন করবে, রিপোর্ট করে সেটা নিয়ে আলোচনায় রাখবে। কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই।
সংবিধানটার প্রতিপক্ষ করা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে, এটা আর একটা পলিটিক্যাল গভর্নমেন্টই তো করতে পারতো বা করা উচিত ছিল। কেউ কেউ এরকম বলে থাকেন। আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট তো করেনি, না মানে এরা করছে। এবারে পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করো, হ্যাঁ, এবং সেই হতে সংস্কার পারে। কমিশন করে আজকে প্রদেশ, কালকে উপদেশ, এটা কিরকম? মানে এটা তো মানে যাইছা তাই, মানে যখন মানে যেটা আপনি- মনে হয়েছে, মানে ভাই আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলি দেখছি, সেটা প্রশাসনের সংস্কার কমিশন হোক, সংবিধান সংস্কার কমিশন হোক, প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নভিসি ভাবে সেই সংস্কার কমিশনগুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায়, প্রতিটা জায়গায়। আমি মানছি, কিন্তু সবগুলোই তারা, যেমন ধরুন কনস্টিটিউশনের যে, এবং মানে আমি আরেকটু যোগ করি, এগুলি করতে পরিশ্রম লাগে না। করি। আমি আরেকটু যোগ করি, এগুলি করতে পরিশ্রম লাগে না। এই যে একজন প্রফেসর এখানে আসেন, তার কাছ থেকে আমি শুনবো, এগুলি করতে পরিশ্রম লাগে না। যেইভাবে এই কাজগুলি হয়েছে সেগুলি স্যাররা, আমাদের স্যাররা, এই যে নিউটন স্যার আছেন, আমাদের ক্লাসরুমে এর চেয়ে বড় বড় ইয়া দিতেন আসলে। যাই হোক, মানে আপনি বলেন। না, আমি বলছি যে আগে পলিটিক্যাল পার্টিগুলো করেনি, এরা করছে, সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না? একটা তো কথাই চালু হয়ে গেছে, সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে। ধরেন এরা পুরোটা করতে পারলো না, দেখা গেল এন্ড অফ দি ডে যে এদের 80% জিসি ট্র্যাশ হয়েছে, কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল। পরে যারা আসবে তারা আবার এটা কন্টিনিউ করতে পারে। সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে, বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরো জাতিকে একটা থিওরিটিক্যাল ডিবেটের মধ্যে, একটা ইথিক্যাল ডিবেটের মধ্যে, মানে একটা জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে। আগে এটা ছিলই না। মানে ভাই আপনি যখন বলছেন আমি ধন্যবাদ দিচ্ছি, তবে এই বিষয়টা আমি একটু প্রফেসর নিউটনের কাছে একটু জানতে চাইতেছি যে প্রফেসর নিউটনের যে কমিশন সংস্কার করা, এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি? আসলে আমার মূল প্রশ্নটা আপনার কাছে ছিল হচ্ছে যে বা যে প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম, বা যে প্রশ্নটার মধ্যে আমি আসতে চাইছিলাম, যে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হইতেছে। কোথাও আসতেছে মব, কোথাও আসতেছে তৌহিদি জনতা। কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে, কেউ হলো আয়সা বকতেছে, মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন কানুনের করার কথা বলতেছে, কেউ আবার গিয়া মাজার মুটটা ভাঙতেছে, আবার কেউ গিয়া আরেকটা ভালো কাজও করতেছে, সবাই মিলে। এগুলি আপনি আসলে কিভাবে দেখেন? সরকারের ব্যর্থতা হিসেবে দেখেন কিনা, সরকার অন্য কোনো কিছু করতে পারতো বলে দেখেন কিনা? খালেদ, মান্না ভাইয়ের কাছে আপনি যাওয়ার আগে আমাকে যেটা শেষ প্রশ্ন করে রেখে গিয়েছিলেন, যে মান্না ভাইয়ের কাছ থেকে ফিরে এসে জি জি জি, যেন বলি, সেটা ছিল যে অরাজনৈতিক সরকার পারে এই কিনা? ধরনের জি। কাজগুলো কতটুকু করতে পারে, না করতে পারে। এখানে আমি একটু সতর্ক থাকতে চাই। রাজনৈতিক সরকার কথাটার অর্থ আর দলীয় সরকার কথাটার অর্থ একই না। এই সরকার রীতিমতো রাজনৈতিক সরকার, এটা কোনো অরাজনৈতিক সরকার না। একটা সরকার পরিচালনা, একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না। এটা ইট ইজ ভেরি মাচ পলিটিক্যাল। এটা দলীয় সরকার না। এটা আমরা একটু যেন খেয়াল রাখি। ওকে। এত বেশি পলিটিক্যাল সরকার আমরা অতীতে পাইনি। এই যে মান্না ভাই দারুণ বলেছেন, যে দেখেন সংস্কার প্রশ্নটা, রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা সত্যি সত্যি রাষ্ট্র পরিচালকেরা, সরকার সিরিয়াসলি করছেন, কাজটা করছেন, এটা আমরা অতীতে কখনো করিনি। এটা আমাদের ইস্যুই ছিল না। অথচ আমাদের বাচ্চারা 2018 সালে বলছিলেন যে রাষ্ট্র মেরামত লাগবে। নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে তারা বলছিলেন যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন, তাই না? এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে। যে আমি প্রথমে 1 নম্বর যেটা বলবো, যে এটা অরাজনৈতিক সরকার না। এবং বাংলাদেশের ইতিহাসে, অতীতের ইতিহাসেও এই প্রথম গোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি, এত বেশি পলিটিক্যালি মানুষের জনতার মধ্যে পর্যন্ত এসেছে। স্কুল, কলেজের, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন। কেমন এটা আমরা ইগনোর করতে পারছি না। এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা, খালেদ আপনি বলেছেন, সেটা বড় প্রশ্ন না। গায়ে গতরে পরিশ্রম, মাথার পরিশ্রম, সেটা এক জিনিস। আর রাজনৈতিক তাৎপর্য, সেটা আর একটা জিনিস। এনজিও গুলো যেভাবে রিপোর্ট তৈরি করে, যেভাবে রিপোর্ট পেশ করে, সেগুলোর এক ধরনের পরিবেশ, এক ধরনের প্রেক্ষাপট আছে। আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে, এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি সিগনিফিক্যান্ট। সবচেয়ে বড় এনজিওরও কোনো একটা রিপোর্ট তৈরি করা এর সঙ্গে তুলনীয় না। আচ্ছা,